ফেক, প্রচুর অলিতে গলিতে, একদম পাতি বাংলা ভাষায় বলছি, প্রচুর অলিতে গলিতে ক্যামেরাম্যান, অর্গানাইজার, ডিজাইনার ভরে গেছে। উচিত কথা বলতে বিশ্বজিৎ ব্যানার্জি কখনো আগেও পিছোপা হয়নি, আশা করি ভবিষ্যতেও আমি পিছোপা হব না। আমি এর জন্য বলছি পুরো নেতা নেতা পাবে। আমি কোন দিকে কি লোক, তোমার দিকে তাকিয়ে কথা বলবো? ওখানে দেখবে আমার সাথে কথা। ঠিক আছে, ঠিক আছে, ধরো আমার সাথে কোনো কথা কি যতক্ষণ ধরে একটা রড একটা এডিট করে ওই যে ভেতর থেকে যে জোস ওটা ভেতর থেকে আলাদা তারা বলতো মানে শুধু আমরা তো ইন্টারভিউ নিয়ে নিচ্ছি না, ইন্টারভিউ নবাই শেষ থাকতেই পারে। আমাদের মুখ্যমন্ত্রী ব্যানার্জি দিদি, আমি তো তার ভাইপো হতেই পারি। হ্যাঁ, আমিও ব্যানার্জি, একদম কিছু মনে করো না, জোকসে পার। তো হ্যালো এভরিওয়ান, আর আজকে নতুন একটা এপিসোড টকস উইথ ওয়াইটিডি, আর আমার সাথে যে আছে বিশ্বজিৎ। তো কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে, এই ওয়েদার যেমন চলছে, একটু বৃষ্টি একটু গরম। তো ফার্স্ট অফ অল কোথায় থেকে তুমি আসছো? অনেকজন আছে যারা জানে, কেউ বলছে আমি বর্ধমান থেকে আসছি, কেউ বলছে আমি শ্রীরামপুর থেকে আসছি, কেউ বলছে টালিগঞ্জ থেকে। তুমি কোথা থেকে আসছো এখন? হ্যাঁ, আমি বিশ্বজিৎ ব্যানার্জি, আমি দমদম থেকে মেয়ার এয়ারপোর্ট থেকে ওখান থেকে আসছি। তো একটা কথা বলো, মডেলিং ইন্ডাস্ট্রি আর অ্যাক্টিং ইন্ডাস্ট্রি থেকে তোমার কত বছর শুরু হয়েছে? মডেলিং এবং অ্যাক্টিং দুটো একসাথেই প্রায় শুরু করেছি আমি, তা দেখতে দেখতে 1 বছর তো হয়েই গেল। 1 বছর ঘুরে গেছে। ও যদি আমি অ্যাক্টিং, আমি দুটোতেও, আমরা যতটা জানি অ্যাক্টিং ইন্ডাস্ট্রিটা আলাদা, মডেলিং। অনেকজন বলে এন্টারটেনমেন্ট মানে সব এক, বাট নয়। আমার মনে হয় অ্যাক্টিং একটা আলাদা আর্ট। হ্যাঁ, ওর জন্য একটা তোমাকে নিজেকে পুরো 100% দিতে হয়। হ্যাঁ, বাট মডেলিং এ, হ্যাঁ মডেলিংটাতেও আছে, তো মডেলিং এ তোমার অত ডায়লগস কম, ডায়লগস নেই, কেন কি ওখানে তো মুখস্থ টাইপ। তো একটা কথা হলো, মডেলিং আর অ্যাক্টিং এর তফাৎটা তোমার কি মনে হয়? তোমার কি? আমার কাছে মনে হচ্ছে অ্যাক্টিং মডেলিং অবশ্যই অ্যাক্টিং এর থেকে মডেলিংটা অনেকটা সোজা, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আমি অ্যাক্টিংটাকে বেশি প্রেফার করব মডেলিং ইন্ডাস্ট্রিতে থেকেও, কারণ মডেলিং একটা এজের পর কিন্তু থামিয়ে দিতে হবে। তখন আর তখন হয়তো সেই মডেলটার, ফিমেল মেল বোথ যে কেউ হতে পারে, তার কিন্তু একটা গ্ল্যামারের ওপর একটা ছাপ পড়ে যাবে। কিন্তু অ্যাক্টিং কিন্তু সেই যে 90 বছর পর্যন্ত কিন্তু চালিয়ে যেতে পারবে। একদম। তাহলে এখন অবধি কি কি মুভি তুমি মানে স্পেশালি মানে অ্যাক্টিং লাইনে যদি কি কি প্রজেক্ট করেছো? আমি অ্যাক্টিং এ বেশিরভাগ খুব অল্প করেছি কাজ, এবার বেশি মেগাতে করেছি। মুভি সেভাবে করা হয় না। মুভিতে করেছিলাম দশম অবতারে একটা ছোট্ট ক্যারেক্টার, রিপোর্টারের ক্যারেক্টারে ছিলাম। হ্যাঁ, সৃজিত দার ছবি, গোপনাদা লিড করেছে। আর বেশিরভাগ মেগাতেই করেছি, জি বাংলাতে বেশি করেছি, আর স্টার জলসাতেও কয়েকটা করেছি। জি বাংলায় কি করলে? জি বাংলায় যেগুলো করেছি সেগুলো সবই এখন প্রায় শেষ হয়ে গেছে, টেলিকাস্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর স্টার জলসায় লাস্ট কাজ করে বেরিয়েছি হচ্ছে লাভ বিয়ে আজকাল, যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্ত প্রোডাকশন হাউস থেকে। আর হরগৌরী পাইস হোটেল করেছি, যেটা এখনো চলছে। আজকাল তো ওম আর একেবারে ট্রিনা সাহা, ও দুজনের কেমিস্ট্রিটা কেমন লাগছিল? হ্যাঁ, ভীষণই ভালো। এবং আমার পার্সোনালি আমি যখন কাজ করতে গেছিলাম তখনও ওমদা বা ট্রিনা দি ভীষণ হেল্পফুল, এবং খুব মিলেমিশে ওরা কাজ করে। মানে কখনো ওরা বুঝতে দেয়নি যে ওরা তো যতই হোক আমার থেকে অনেকটা সিনিয়র আর্টিস্ট, আর আমি সেখানে অনেকটা নিচু, সবে জাস্ট ক্যারিয়ারটা স্টার্ট করেছি সেখানে। এবং শুধু ওনারা নয়, আরো যারা আরো আর্টিস্ট সব ছিল, বিশেষ করে আমাদের জুনদি ছিল। তো ভীষণই ভালো, ভীষণ খুব সুন্দর, এবং খুব এনজয় করে আমার 2 দিন না 3 দিনের কন্টিনিউ শুটিং ছিল। হ্যাঁ, খুব ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। তুমি এখানে কফি টেস্ট করতে পারো। থ্যাংক ইউ। তো আমার একটা কথা বলো, তুমি তো ওমদার সাথে কাজ করলে, ওমদার সাথে অনেকজনের সাথে কাজ করলে, আমরা সবাই জানি। আরেকটা কথা না বললেই না, ওটাও একই প্রোডাকশন হাউসে, যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্ত, হরগৌরী পাইস হোটেল, রাহুল মজুমদার যে লিড ক্যারেক্টার করছে, তাদেরও অসাধারণ, যেমন প্রোডাকশন হাউস তেমন বিহেভিয়ার। যদিও আমি সেটাতে খুব অল্প একটা ছোট্ট অংশ নিয়ে ঢুকেছিলাম, একটা
স্পেশাল আরেকটা মেগার সাথে টাই আপ ছিল, দুটো টাই আপে একসাথে করা হয়েছিল সেই এপিসোডটাতে, আমি সেটাই ছিলাম। ওদের ওদের পয়লা বৈশাখের একটা এপিসোড ছিল আই থিঙ্ক। তো একটা কথা বলো, তুমি তো অনেক জনের সাথে কাজ করে, স্পেশালি আমি ওমদার কথা এর জন্য বলছি কেন, আমার যে অডিয়েন্সরা আছে অনেকজন জানে যে আমি স্পেশালি ওমদা বলে আমি একটু ইমোশনাল হয়ে যায়, কেন কি আমি স্টার্টিং যখন স্কুল লাইফে আমি ওমদার এখনো ফ্যান। ওমদা একটা সিনেমা অ্যাকশন, ওই সিনেমাটা এখনো মনে আছে। আই থিঙ্ক ওটা ফার্স্ট মুভি ছিল অ্যাকশন টাইপের, আর তখন ওমদা একটু চাউমিন চাউমিন হেয়ার স্টাইল রেখেছিল। আমার যত ওমদার সাথে দেখা হয়, ওমদাকে ওমদা ওর পাপ্পু করবে না, বলে ভাই ওটা আমার উপরে নয়। অ্যাকচুয়ালি ওটা আমরা দেখে অনেকজন অ্যাকশন, আমরা যেমন কি করি স্কুলে দেখলে কি বল ভাই আমিও অ্যাকশন করবো এই টাইপের। আর ওমদার সাথে যতবার দেখা হয়েছে আমি একটাই কোশ্চেন করি, ভাই ওমদা সিজন 2 আসবে, পার্ট 2 আসবে? অনেকবার বলছি ভাই ছাড় এবারে এটা। তো কেমন মানে অনেক জনের কি হয় না, আমরা কাজ করি তো কাজ করতে করতে তুমি যে বলে কি এই যে জুনিয়র আর্টিস্ট আর সিনিয়র আর্টিস্ট, বাট আমি খুব কম এমন অ্যাক্টরকে দেখেছি স্পেশালি টলিউডে যে নিজেকে বড় বড় ভাব করে। সত্যি কথা বলতে গেলে আমি অনেক জায়গায় কাজ করেছি, স্পেশালি আমার কলকাতা, তুমি তো আই থিঙ্ক তোমার সাথে 1-2 বছর 1.5 বছর হতেই যাচ্ছে। লাস্ট আমার তোমার সাথে লাস্ট স্টার্টিং দেখা হয়েছিল এদের শুটে, সাথী মাই ফ্যাশন মাই লাভেই তোমার সাথে আমার প্রথম হ্যাঁ দেখা। এপি স্টুডিও না তোমার সাথে দেখা হয়েছিল এপিতে নয়, আমার মনে পড়ছে দমদমে। হ্যাঁ দমদমে কিং স্টুডিওতে ফার্স্ট। প্রমোশন করছি না তাহলে হ্যাঁ ওখানে দেখা হয়েছিল। না তারও আগে মনে হয় কোথাও একটা দেখা হয়েছিল, ওখানে ফার্স্ট নয়। আচ্ছা আচ্ছা, ওটায় ফার্স্ট নয়, তার আগে আমি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কোথাও একটা তার আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। হতেই পারে ভাই, সেলিব্রিটিদের সাথে আমার দেখা হচ্ছে ওটাই বড় কথা। একটা কথা বলো তো, এখন কি চলছে, এখন কি প্রজেক্ট কাজ? এখন বর্তমানে সিরিয়াল বা মেগাতে বা মুভিতে কাজটা একটু কম করছি, বেশি এখন ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সবকিছু মডেলিংয়েই বেশি দিয়েছি। লাস্ট 2-3টে শো করলাম, সামনেও আগামীও কিছু শো আছে। মডেলিং এর উপরই বেশি একটু এখন ফোকাসটা করছি, সেদিকেই কেরিয়ারটাকে আপাতত দিতে চলেছি। তবে হ্যাঁ, অ্যাক্টিংটা যে আমি করবো না বা ভুলে গেছি বা একদমই যাব না সেটা নয়। যদি কোনো ভালো অবশ্যই ক্যারেক্টার থাকে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, আমার কাছে কোনো বড় ছোট বলে কিছু না, ক্যারেক্টার ইজ ক্যারেক্টার। যদি হয় অবশ্যই আমি সেই ক্যারেক্টারে আমি যাব। তবে হ্যাঁ, মধ্যেখানে অনেকবার এসেছিল আমার কাছে কাজ এসেছিল, তা কিন্তু আমি এই মডেলিংয়ে আমার অনেক কাজ থাকে, গ্রুমিং থাকে, অনেক কিছু তো থাকে জানোই, তার জন্য আমাকে ক্যান্সেল করতে হয়েছে। কথা বলো, স্পেশালি আমার যত আর্টিস্টের সাথে কথা হয় তো আমি একটা কথা ওটাই সিপি, এই কথাটা আমি এর জন্য বললাম কি যতজনের সাথে কথা বলো সবার নিজের নিজের একটা ভাবনা দিয়েছে, ঠিক আছে? তো তোমার কি মনে হয় এই যে এখন সবাই স্পেশালি দেখো আগে বলতাম কি মেয়েদেরকে নিয়ে, স্পেশালি এখন ছেলেদেরকেও ছাড়া যাচ্ছে না, তো তোমার এটা নিয়ে তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমাকে এটা বলো, এটা নিয়ে এটা কি একটা টার্গেট হয়ে গেছে কি মেয়ে হোক ছেলে হোক সিপি করতেই হবে? এ তো খুব টাফ প্রশ্নে ফেলে দিলে। না, আমি যেটুকু বলবো, প্রথমত এখনো অবধি আমার এই ছোট্ট অভিজ্ঞতায়, ছোট্ট অল্প দিনে আমার এরকম কিছু অফার বা অপরচুনিটি আসেনি। আর অবশ্যই আমি যে যারা মডেলিংয়ে তোমরা আসছো বা অভিনয় জগতে আসছো, এই জিনিসটা করাটা আমার মতে মনে হয় উচিত নয়। কারণ নিজের ট্যালেন্ট যোগ্যতা যদি থাকে, আমার থাকে বা তোমাদেরও যদি থাকে, তাহলে সেই যোগ্যতার ভিত্তিতে তোমরা এমনি যে কোনো কাজ ভালোভাবে করে নিতে পারি, আমরা নিশ্চয়ই পারি। হ্যাঁ, আজকে যদি আমি এই যে কফিটা খাচ্ছি, কফিটা আমি যদি বানাতে না পারি, আজকে যদি আমি তোমার থেকে হেল্প নিই, তুমি খুব ভালো কফি বানাতে পারো, আমি কফিটা বানাতে পারি না, একটা উদাহরণ দিচ্ছি। সেখানে কি বলে, এবার তুমি আমাকে কি বললে যে আমি কফিটা তোমাকে বানিয়ে দেব, তার এগেনস্টে আমাকে কফিটা, দুধটা, চিনিটা তোমাকে এনে দিতে হবে। সেটা একরকম একটা মানে দাঁড়ায়, কারণ আমি তো কফিটা নিজে বানাতে চাইছি, তুমি কেন আমার কফিটার জন্য তুমি ব্যয় করবে? আমি এনে দিলাম। কিন্তু তুমি যদি এখন বলো যে কফিটা আমি বানিয়ে দেব, কিন্তু কফিটার টেস্টটা তোমাকে করতে হবে না, আমি করব,
তাহলে সেটা তো আমি একটুখানি বলবো যে না, কফিটা তোমার থেকে শিখে নিতে পারি আমি, কিন্তু আমি টেস্ট তো করে দেখবো, নাহলে আমি কি করে বুঝবো যে আমি কফিটা ঠিক বানালাম কিনা, দুধ ঠিক পড়লো কিনা, কফি পাউডারটা ঠিক দিলাম কিনা, মিষ্টিটা ঠিক হলো কিনা। আচ্ছা, পয়েন্টগুলো এটা এত ইম্পর্টেন্স হয়ে গেছে না আজকাল সব জায়গায়। কেন কি আমি রিসেন্টলি একটা বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল, তো না এটা আমিও শুনেছি, আমার কাছেও এসেছে, অনেক আমার চেনাচনা পরিচিত বলেছে জিনিসটা হচ্ছে। তো কিন্তু আমার মতে মনে হয় এই জিনিসটা যারা করছে, বা দুজনকেই বলবো, উভয়কেই, যে করছে, ধরো আমি গেলাম সেই সিটিতে করলাম, আমি করলাম, আমি সেটা গেলাম, কিন্তু তারপরে কি আমার আদৌ কি কেরিয়ার ডেভেলপমেন্ট হবে? বিরাট একটা কোশ্চেন মার্ক, আদৌ কি হবে? যারা তোমরা যাচ্ছ বা যারা মনে করছে যে না আমরা এটা ছাড়া আমাদের কোনো দ্বিতীয় আর রাস্তা খুঁজে পাচ্ছি না, কিছুভাবেই কিছু হচ্ছে না, আলটিমেটলি যখন কেউ রাস্তা খুঁজে পায় না তখনই তারা আলটিমেটলি এই জায়গাটায় আসে, একটা মীমাংসাতে আসে। কিন্তু আলটিমেটলি তোমরা এটা ভেবে দেখো যে এটা করার পর তোমরা কি আদেও জীবনে উঠে দাঁড়াতে পারবে, কাজ ভালো পাবে, ভালো নিজেদেরকে একটা ভালো জায়গা দেখতে পাবে কি, সেই প্রশ্নটা রেখে তারপরে কিন্তু তোমরা চিন্তা ভাবনা করে এগিয়ে পাচ্ছে। না অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে গেলে আমার অনেক এমন অ্যাক্টর আছে, মানে নাম নিলাম না, যে বলিউডে কাজ করছে, টলিউডে কাজ করছে। সোজা কথা বলে ভাই দেখ, জায়গা করতে গেলে যদি আমি এই ইন্ডাস্ট্রি, আমার যদি সোজা কথা, যদি আমার মা বাবা দাদা দিদা যদি ইন্ডাস্ট্রিতে আছে, আমার জন্য ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাও ঠিক, ইজি হয় এখনকার দিনে আমাদের এখানে। আমি জানি না ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়া কি বলবো আমি জানি না, আমাদের এখানে কিন্তু এটা ঠিক, এটা আজকে শুধু এই ইন্ডাস্ট্রি বলে না, আজকে আমাদের এই মডেলিং বা ফ্যাশন বা অভিনয় জগৎ বলে কিছু না, যে কোনো একটা তুমি চাকরি ভালো জোটাবে সেখানেও একটা সোর্স চাই। যেমন আমি ধরো আমার বাবা যদি সরকারি কাজ করছে, আমি সরকারি জব ইজিলি পেয়ে যাবো। হ্যাঁ পাওয়ার একটা চান্স থাকে, যদিও হয় না কিন্তু চান্স থাকে, প্রায় 90% চান্স থাকে। আজকে আমার মা কিংবা আমার পেরেন্টস কি বলে একটা ভালো উচ্চপদস্থ কর্মচারী অবস্থায় রয়েছে, সরকারি হতে পারে প্রাইভেটও হতে পারে, কিন্তু তার বাড়ির সেই ছেলে, তার সন্তান, ছেলে হতে পারে মেয়ে হতে পারে বোধ, সে যে আদেও সেই জায়গাটা যাবে কিনা, যদি যায় তাহলে তার দিকে তো রাস্তা অবশ্যই খোলা থাকে। যদি সে সেই রাস্তাতে না গিয়ে অন্য রাস্তায় তার পছন্দ হতেই পারে, সে যদি যায় তখন তার সাপোর্টের একটা ব্যাপার এসে যায়। এবার সব ক্ষেত্রে ফ্যামিলিতে আবার সাপোর্ট করে না, এটাও একটা বিরাট সমস্যা। যখন তুমি সাপোর্টের কথা বলি তখন আমি এই কথাটা বলছি, তুমি এখন পড়াশোনা কমপ্লিট কি করেছো? আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, বেশ কিছুদিন আগেই কমপ্লিট করে ফেলেছি। আমি লাস্ট জিওগ্রাফিতে এমএসসি কোয়ালিফাইড। আচ্ছা, তারপর থেকে বলেন চাকরি কর। হ্যাঁ আমার বাড়িতেও এটা, হ্যাঁ এবারে একটা কথা বলি, এই প্রসঙ্গে একটু বলি। আমার লাস্ট 8 ইয়ার্স হয়েছে আমার বাবা এক্সপায়ার করে গেছেন। আমি সংসারে আমি একটাই ছেলে, আমি আমার মা থাকি। সো কি বলে, আমাকে কোনোদিন বাবা যতদিন বেঁচে ছিলেন উনি আমার পড়াশোনাটাই দেখে গেছেন। তখন আমার কি কেরিয়ার করব, কোন দিকে যাব কি যাব না, কিচ্ছু উনি তখন ভাবেননি, আমারও তখন ভাবনা চিন্তা আসেনি। আর উনি খুব হঠাৎ করেই অ্যাক্সিডেন্টলি মারা গেছেন। সো কি বলে, আমার মা কিন্তু তারপর থেকে কোনোদিন আমাকে কোনোদিন চাপ দেয়নি যে তোকে চাকরি করতে হবে বা তোকে বিজনেস করতে হবে বা তোকে এইটাই করতে হবে। আমার মা এটাই বলে দিয়েছেন যে তুমি যেটাতে পছন্দ করো, যেটায় তুমি কমফোর্টেবল নিজে ফিল করো, সেই কাজই করো, কোনো কাজই ছোট নয়। অসৎ পথ ছাড়া সৎ পথে কোনো কাজই ছোট হয় না। অতএব সেই দিক থেকে হ্যাঁ, আমিও আমার নিজেরও একটা ইচ্ছে ছিল যে আমি স্কুল টিচার হব, যেহেতু আমি এমএসসিটা করেছি। আলটিমেটলি তারপরে বিভিন্ন রকম সমস্যা এটা ওটার জন্য, আর এখন তো স্কুল টিচার মানে তো নেই, এসএসসি পরীক্ষাই হয়নি। হ্যাঁ, অতএব স্কুল টিচারের গল্পই ভুলে যাও। সব জায়গাতে স্কুল কলেজ সবটাতেই রিটায়ার্ড পার্সন মানুষদের নিয়েই আবার তাদেরকে টিচার বা প্রফেসরে থাকা হচ্ছে, কোনো রকম নতুন রিক্রুটমেন্টই নেই। অতএব সেখানে দাঁড়িয়ে আমিও চেষ্টা করেছি, করিনি বলবো না, তবে হ্যাঁ অনেক টুকটাক আমি আমার চেনাশোনা পড়াশোনা প্রাইভেট টিউটর হিসাবে পড়িয়েছি। তবে এখন সেখানেও আবার একটা গল্প, স্কুল কলেজের টিচার ছাড়া তো এখন এখনকার গার্জেনরা তো পড়াতেই দেয় না। এখন আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা দেখিনি যে আদৌ আমরা স্কুলের টিচারকে পড়ছি না অন্য জায়গায় পড়াচ্ছি। আমরা কিন্তু তা বলে কি আমরা পড়াশোনা করিনি? আমাদের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু যথেষ্ট টাফ ছিল। এখনকার দিনে এই 2024-এ দাঁড়িয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোনো টাফই নয়, এখন তো ম্যাক্সিমাম প্রজেক্ট করে করে নাম্বার। একদম একদম আমার সেম চাপই ছিল। আমার যখন আমি
বোর্ড পরীক্ষা আমার অ্যাকচুয়ালি আমার এসএসসি বোর্ড ছিল। আমার মনে আছে এই কথাটা আমি বলছি যখন বড়, আমি হিস্ট্রিতে খুব উইক ছিল। ও হিস্ট্রিতে কেউ উইক থাকে না, আমিও উইক ছিলাম। আমার কিছু বন্ধুরা আছে হিস্ট্রিতে অনেক ভালো, বাট আমি উইক এর জন্য বললাম, আমার ক্লাস টেস্ট হতো তো আমি 20-তে 1 পেতাম। আমি ভাবতাম না হিস্ট্রি পড়ে লাভ কি? কে মরেছে, কে জন্ম নিয়েছে, ভাই কোন সালে কি হয়েছে সাল, শুধু সাল মনে রাখো। হ্যাঁ, ইয়ার কেন ভাই কেন? আমার হিস্ট্রি নিজেই জানি না কালকে কি করছিলাম, অন্য হিস্ট্রি। তখন এখন কি হয়েছে, একটা ইজি হয়ে গেছে আমার যতটা মনে হয়। আগে না ওই যে এখন বুঝলাম সিরিয়াল, ওই টাইপের সিরিয়াল বই আসতো না। এখন কি আমরা সিরিয়াল দেখি ওই জিনিসগুলো আমরা জানি, সিরিয়াল মুভি। এখন দেখো না, আমার মনে হয় বলিউড তো কিছু ওয়েব সিরিজ আছে, এখন অনেক ওয়েব সিরিজ বেরিয়ে গেছে একদম। এখন স্পেশালি কি হচ্ছে না, বলিউড বলিউড কিছু না করলে একটা বায়োপিক নিয়ে ফেলে, আর বায়োপিক হিস্ট্রি জেনে যাচ্ছে, এই জন্য একটু ইজি বলতে পারি। বাট আমার সময় তোমার সময় ওটা খুব কম। একদমই, আমাদের সময় তো মানে এই স্মার্টফোনটা তো এই রিসেন্ট কয়েক বছর হয়েছে চল হয়েছে। স্মার্টফোন যবে থেকে চল হয়েছে, প্রথমে এলো 3G 4G, এখন 5G। আমরা মনে আছে আমরা তো স্মার্টফোন জানতাম। হ্যাঁ একদমই। এই ফোনটা এখন আমার বাবা ওই ফোনটা রেখেছে। আমি ফার্স্ট ফোন হাতে পেয়েছি কলেজে যখন পড়ি তখন। আমি স্কুল লাইফে কিন্তু কোনোদিন ফোন হাতে পাইনি। আর এখনকার আমি দেখেছি আমার নিজের রিলেটিভ চেনা জানার মধ্যেই, মানে ক্লাস 3-4-এ পড়ে, 1-2-এ পড়ে হাতে একটা স্মার্টফোন নিয়ে ঘুরছে। লকডাউনের পরে মনে হয় যারা ছোট বাচ্চা ওরা আমাদের থেকে বেশি মোবাইল জানে। হ্যাঁ একদম। আমি বা আমরা বোধহয়, তুমিও মনে অনেক কিছু জানো। এখন মোবাইলে এমন হয়ে গেছে ফিচার্স, আমিও অনেক কিছু ফিচার্স এখনো জানি না, জেনে উঠতে পারি একদম। তো একটা কথা বলো, এটা নিয়ে যদি যখন মোবাইল নিয়ে কথা বলি, একটা কথা বল, এখন এআই অনেক চলছে। এআই মিন্স তোমার এখন এমন ধরেন একটা কপি টাইপে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, এখন তো প্রত্যেকটা ইতেই কপি। না কেন এটা নিয়ে এর জন্য বলছি, কেন রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছিল। কন্ট্রোভার্সি এটা নিয়ে বলছি কেন কি এখন দেখছো কি মোদি গান করছে, মোদি নাচছে, মানে মানে এমন এমন দেখে মনে হয় কি অরিজিনাল সাউন্ডে, মানে এমন এআই। আমার মনে হয় এআইটা আসার পরে একদিক থেকে ভালো, বাট অনেক জায়গায় লাইফ অনেক চেঞ্জ ব্যান্ড বাজিয়ে দিচ্ছে। কেন কি বলিউডের বলিউড সাউথ একটা অ্যাক্ট্রেস আছে, আই থিঙ্ক সবাই জানো, রশ্মিকা। ওর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, অ্যাকচুয়ালি ও ছিল না, ওর জায়গায় অন্য একটা মেয়ে ছিল। ওর একটা নোংরা ভিডিও, মানে অন্য টাইপের ফেসটা বসে এমনি। এটা তো যবে থেকে আমাদের ফটোশপের কাজ এসেছে, এরকম স্মার্টফোন এসেছে, তবে থেকে তো বেশি হচ্ছে। তখন ফটো নিয়েছিল, এখন ভিডিও নিয়ে। এখন তো এত দিনে দিনে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বলতে গেলে এক একটা সফটওয়্যার অ্যাপস আপডেট মানে আসছে আমাদের। এইটাই, চলো এটা নিয়ে তো আমরা কথা বলতে গেলে বোর হয়ে যাবে। অডিয়েন্স বলবে ভাই কোথায় চলে গেলি। তো চলো আমরা পলিটিক্স ইয়েতে চলে যাচ্ছি, পলিটিক্সে যাবো না। আমার কাছে সব পলিটিক্স সমান, আমি কি বলে সব পলিটিক্সকে সাপোর্ট করি। যেমন আমরা ছোটতে বলতো না বাড়িতে কে বেশি ভালোবাসে, মা কি বাবা? দুজন না আমার, হ্যাঁ অবশ্যই আমার কাছে দুজনই সমান। দুজন কেন, যদি 10 জন থাকে 10 জনই আমার কাছে সমান হবে। একদম। একটা কথা বলো, এই যে তুমি অ্যাক্টিং করছো, তো এমন কোনো ডিফিকাল্টি এসেছে যে তুমি ফার্স্ট কাজ করতে গেলে চান্স, মানে ধরো তুমি চান্স পেয়ে গেছো, বাট চান্স পেয়েও পেলে না, এমনি কখনো হয়েছে? না সেরকম কিছু আসেনি। তবে প্রথমত আমি যদি বলি আমার কথা, আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি এই প্রফেশনটা বেছে নেব। অ্যাক্টিং বলো বা মডেলিং বলো, মডেলিং এ তো ভাবতেই পারিনি কোনোদিন, মানে কোথা থেকে যে কিভাবে হয়ে গেল মডেলিং, আমি ঢুকে গেলাম, মানে একটা মডেল বিশ্বজিৎ তকমাটা এসে গেল। আমি নিজেই আজও ভাবি, যখন আমি একা থাকি ভাবি যে আমি তো কোনোদিন মডেল হতে পারবো, ভাবতে পারিনি। হ্যাঁ, কারণ মডেল হওয়ার জন্য হয়তো অনেক কিছু লাগে বা অনেক কিছু দরকার। সব ক্ষেত্রে তো সবাই তার একটা রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাকে তো আমি বলতে পারি না ও একটা মডেল হতে গেলে যথেষ্ট তার মধ্যে সেই জিনিসটা থাকতে হবে। ক্যাপাসিটি না থাকলে কিন্তু কখনো মডেল বা অভিনয় বা অভিনেত্রী হতে পারে না, কখনোই সে হতে পারে না। অতএব সেখানে আমার কাছে বলতে পারো, জানি না লাখ না কি জানি না, কোনো একটা পথ হয়ে কিনা আমি যখন খুব মানে
মানে একেবারে পুরো বলতে পারো ভেঙে পড়েছিলাম, যে কোনো কিছু হচ্ছে না। আস্তে আস্তে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, হঠাৎ করে আমার বাবা চলে গেলেন, কি বলে আমি সংসারে একা, দায়ভার, একটা ছেলে, বুঝতেই পারছো যা হয় আমাদের মধ্যবিত্ত ঘরে। সেখানে কি বলে কি করব, সেভাবে টিউশনিও পাচ্ছি না, যেটুকু পাচ্ছি সেটুকু মানে একটা সময়ের পর তারা চলে, যাদেরও পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে, স্কুল কলেজে টিচার হতে পারা হয় না। সেই সময় হঠাৎ করে আমার কাছে হঠাৎ করেই এই অপরচুনিটি আসে যে একটা অডিশন দিয়ে আমি একটা জায়গায় গিয়ে, আমি সেখানে নাম নেব না, অডিশন দিয়ে আমি সেখানে সিলেক্ট হই, এবং সেখান থেকে কিছু জাস্ট নিয়ম রক্ষে গ্রুমিং ক্লাস করিয়েই আমাকে কিন্তু সেখান থেকে প্রথম মেগাতে পাঠানো হয়েছিল। এবং বাকিটা তো ওখানে গেছি প্রথমে ছোটখাটো, তারপরে আস্তে আস্তে। এবার জিনিসটা হয়েছে কি, যখন আমি মেগাতে যেতাম, আমি প্রথম প্রথম ক্যামেরা ফেস করতে খুব ভয় পেতাম, কিন্তু আমি ছোট থেকেই কিন্তু ফটো তুলতে, আমি মোবাইলে ফটো করা বা আমার ক্যামেরা, আগেকার দিনে সেই ডিজিটাল ক্যামেরাগুলো ছিল, হ্যাঁ, আমি কোনোদিন ওই রিলস ওয়ালা ক্যামেরা ইউজ করিনি ঠিকই, কিন্তু আমি আমার ভালো মনে আছে, আমার বাবা একবার জন্মদিন আমাকে একটা ছোট ডিজিটাল ক্যামেরা উপহার দিয়েছিল, যেহেতু আমি ফটো তুলতে ভালোবাসি। যদিও এখনো আমার হবি হিসেবে ফটোগ্রাফি, কুকিং, ওগুলো ভালো লাগে যদি সময় থাকে। তুমি যদি কুকিং এর কথা বলে একদিন কুকিং খাবার বানিয়ে রাখো, সেই সময়টা পাই না। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে আমি খেতে মানে যেখানে খাবার ওখানে আমি, আমার খেতে খুব ভালো লাগে। আর আমার অডিয়েন্সরাও জানে আমার একটা ব্লগ চ্যানেল আছে, ওখানে বেশি খেতেই থাকি। এখন সত্যি কথা বলতে সময় পাই না। মানে আগে একটা সময় খুবই, মানে যখনই ঘরে থাকতাম, আগে তো বলতে গেলে ম্যাক্সিমাম সময় ঘরেই থাকতাম, মানে কিছু না কিছু নিজের মতো মন গড়া, আমি কিন্তু কোনোদিনও ইউটিউব দেখে বা কোনো রেসিপি বই দেখে বেশি, আমি অবশ্যই আমি নিজে নন ভেজিটেরিয়ান, চিকেনের জাতীয় যে কোনো আইটেমই আমি বানিয়েছি, বানাবো ভবিষ্যতে। আমি ভেজিটেরিয়ান একদম পছন্দ করি না, বলে দিচ্ছি। বানালে খাই আমাকে 1 ঘন্টা আগে জানি, ওকে ওখানে আমি থাকবো একদম, কেন যেখানে চিকেন ওখানে আমি। হ্যাঁ, কারণ আমি মাটন খুব একটা পছন্দ করি না, হ্যাঁ, লাইক করি না, তারপরে খাই না তা বলে না, কিন্তু লাইক করি না। চিকেনটা আমি খুব লাইক করি, হ্যাঁ। আর ফাস্ট ফুডও খুব একটা লাইক করি বলবো না, ফাস্ট ফুডও খুব একটা পছন্দ করি না, তবে হ্যাঁ খাই। নন ভেজ যেখানে, আমি সেখানে, ভেজে আমি নিই। আচ্ছা, তার একটা কথা বলো, এসব নিয়ে তো কথাই হলো, একটু পার্সোনাল লাইফে ঢুকি। লাভ লাইফের কি কেস? না, এটা একদমই বি অনেস্ট বলছি, ক্যামেরার সামনেই বলছি, আমি এখনো পর্যন্ত বিশ্বজিৎ ব্যানার্জি এখনো পর্যন্ত পুরোপুরি সিঙ্গেল লাইফ লিড করছি। কেন ওর উত্তর তো নেই, হয়তো আসেনি। আমার মনের মতো যে হবার, আমার অপোজিটে যে হবে, সে হয়তো এখনো পর্যন্ত আসেনি, সেও খুঁজছে হয়তো। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, তুমি তো অনেক মডেলের সাথে কাজ করছো, এমন কোনো হয়েছে যে মনে হচ্ছে ভাই এটা আমার পার্টনার যদি হতো, লাইফ পার্টনার আমার সাথে? না না, একদমই বি অনেস্ট বলছি, একদম মনে হয়, একদমই বি অনেস্টলি বললাম, আমার একদমই মনে হয়নি। না, একদমই, হ্যাঁ, অডিয়েন্স মানা না মানাটা সেটা অনলি তোমাদের ওপর, কিন্তু আমার পার্সোনালি একদমই মনে হয়নি যে আমি এই মডেলটার সাথে কিছু ভাবছি বা ভাবনা চিন্তা করবো, না, আমার একদম এখনো পর্যন্ত মনে হয়। আচ্ছা, তো এমনি কখন হয়েছে কি তোমার কোনো একটা ফিমেল মডেল তোমাকে এমনি? না, এরকম কিছু হয়নি। হ্যাঁ, আমরা যখন কাজ করি বিভিন্ন অর্গানাইজেশনে গিয়ে বা বিভিন্ন ডিজাইনারের আন্ডারে গিয়ে, আমরা খুব আনন্দ করে এবং খুব ভালোভাবে কাজটা করি। সেখানে গিয়ে না, মানে আমি অন্তত, হ্যাঁ, কাউকে ওই তার সাথে আমি লাইন মারবো, এখানে তার সাথে দুটো কাজ করেই তার পেছনে লাইন মারবো, এই জিনিসটা আমার একদম মনের মধ্যে নেই, আমি আনতেও চাই না। যেটা হবার আমি মনে করি সেটা এমনি থাকতেই হবে, কখনো আমি জোর করে কিছু আনতে পারবো না। তো আর এখনকার দিনে ম্যাক্সিমাম ফিমেল মডেলরাই এঙ্গেজ, কেউ কি বলে আমার মতো এখনো পর্যন্ত সিঙ্গেল হয়ে বসে নেই। তাহলে আমাকে একটা কথা বলতো, ম্যাক্সিমাম তোমার মাই জব মাই ফ্যাশন নামে যে মাই ফ্যাশন মাই জব নামে যে অর্গানাইজেশন আছে, আই থিঙ্ক তুমি কাজ ম্যাক্সিমাম করেছো। আমাকে রিসেন্টলি একদিন আগে কথা হয়েছিল ওরা, মানে অভিজিৎ আর সাথীর সাথে, তো অভিজিৎ সাথী বলছিল কি আমি অনেকের সাথে কাজ করছি, জুড়ে কাজ করছি, বাট যখন বিশ্বজিতের কথা হয় না, তখন মনে পড়ে ভাই আমাদের নিজের ভাই। এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, মাই ফ্যাশন মাই লাভের সাথী আর অভিজিৎকে, এরা আমাকে সেই জায়গাটা করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ, থ্যাঙ্কফুল। তা
হ্যাঁ, আমারও খুব ওদের সাথে কাজ করতে ভালো লাগে এবং বহু কাজ করেও ফেলেছি ওদের সাথে, প্রায় অনেকগুলো কাজ করে ফেললাম। হ্যাঁ, ম্যাক্সিমাম কাজ করেছি, মানে ওদের যে কটা কাজ হয়েছে আমি প্রত্যেকটাই প্রায় অ্যাটেন্ড করেছি। না হলে আসবো, কেন আসবো না? যেমন আমরা হয় না ছোটতে, ভাই কোনো বন্ধুর বিয়েতে, ভাই আমরা কোনো দরকার নেই ইনভিটেশন দেবো না, আমি আসবো। হ্যাঁ, এরকম ব্যাপার অনেকটা। হ্যাঁ, তো বন্ডিংটা ভালো হয়েছে একদম। না, এমনিতে সাথী বা অভিজিৎ খুব ফ্র্যাঙ্কলি, মানে একদমই, আমি আরো অন্য অনেক অর্গানাইজেশনের কাজ করি, আমি তারাও যথেষ্ট ফ্র্যাঙ্কলি। আমি বলছি না যে আমার কোনো জায়গায় কাজ করে কোনো খারাপ লেগেছে। এবং সাথী অভিজিতের যে অর্গানাইজেশনটা, হঠাৎ করেই একদিন আমার কাছে একটা ফোন আসে, আমি তখন খুব না ভয় পেয়ে গেছিলাম, যে তখন আমিও সবে সবে ইন্ডাস্ট্রিতে নতুন, যে কাজ করব কি করব না, করব কি করব না, আমি খুব দোটানায় ছিলাম। তারপরে দেখলাম না, করেই ফেলি, ভুল হলে ভুল হবে, ঠিক হলে ঠিক হবে, ব্যাস এইটুকুই, আর তো কিছু নয়। কিন্তু সেখানে গেলাম, প্রথম দিনের অভিজ্ঞতা, যদিও একটা মানে আমি খুব মজাদার একটা কথা বলি, মানে আমি এটা সাথীকে বা অভিজিৎকেও বলেছি, তোমাদের সাথে যখনই আমি কাজ করতে যাই, আমার ভালো মনে আছে প্রথম চারটে কাজ আমি কিভাবে গেছি আমিই জানি। প্রথমবার গেলাম, আমার পা কেটে গেছিল, আমার ভালো মনে আছে। আমি গিয়ে জুতো পরে, যে আমার প্রথম দিন দুটো শ্যুট ছিল, দুটো ড্রেসে, একটা এথনিক আর একটা ওয়েস্টার্নে, আমি কোনো কিছুরই জুতো পরতে পারছি না, আমার পুরো পা কেটে ফালা ফালা বেরোবার সময়, সেই অবস্থাতে গেলাম। সেকেন্ড টাইম কাজ করতে গেলাম, হঠাৎ করে রাস্তায় যান্ত্রিক ট্রেনের গন্ডগোল, আমি লাইন দিয়ে ছুটছি, অলরেডি লেটে রান করছিলাম, আরো লেটে রান করলাম, লাইন দিয়ে ছুটে রীতিমতো প্রাণ হাতে নিয়ে আমি গিয়ে পৌঁছেছিলাম। এটা থার্ড টাইম গেলাম, সেখানেও আর একটা গন্ডগোল, আমার সাথে আর একটা কো মডেল ছিল, তার পেরেন্টস হঠাৎ করে হারিয়ে গেছিল। আমি কি বলে, এবার আমি তখন ওখানে যাব না, আমি আমার কো মডেলের পেরেন্টসকে খুঁজবো, এইটা হলো। ফোর্থ টাইমও বোধহয় আরেকটা কিছু সমস্যা হয়েছিল, যে এখন আপাতত এবার স্টেবল হয়েছে, মানে ওই যে বলে না যে পরপর একবার হলে মানে সেই হ্যাটট্রিক হয়ে যাওয়া, হ্যাটট্রিক হয়ে গেল, এবার একদম মনে হয় এবার যা কিছু হবে ঠিকই হবে। পারফেক্ট। হ্যাঁ, যেমন আমার সাথীর সাথে কথা বলে, সাথী বলে আমি যখন বেরোবি রোদ্দুর এক্সট্রা হয়ে যায়, গরম বেশি, আমি ওই জন্য মনে হচ্ছে ওয়েদারের সাথে সাথী জুড়ে গেছে। তো এর সাথে চলে এসব নিয়ে তো কথাই বলছি। আরেকটা কথা বলো, এই যে আজকে আড্ডাটা হচ্ছে, কেমন লাগছে? ভীষণই ভালো, একটা অন্যরকম অভিজ্ঞতা, এরকম মানে অভিজ্ঞতা এইটা ফার্স্ট টাইম। থ্যাংক ইউ ইন্দ্রনীল, হ্যাঁ, মানে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সত্যি আমার কাছে খুব একটা নতুনত্ব, কারণ এর আগে আমি, হ্যাঁ অবশ্যই মিডিয়া বাইট করেছি, কাজ করতে গিয়ে তো দিতেই হয়, কথা বলতেই হয়, হ্যাঁ বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তাদেরকে কথা বলা, নিজের প্রমোশন করা, তাদের প্রমোশন করা, কিন্তু আজকে তোমার এখানে এসে পার্টিকুলার তোমাকে সময় দিয়ে তো খুবই ভালো লাগছে। একটা কথা বলো, আমরা ছোট থেকে, যখন আমরা ছোট থেকে বড় হয়েছি বলিউড সিনেমা দেখে, না এক প্রসঙ্গে আমি একটা কথা বলি, একদম আমি খুব একটু আমার অধৈর্য আছে, আমি কিন্তু ধৈর্য নেই। তুমি যদি এখন আমাকে 1 ঘন্টাই আপাতত এখানে বসিয়ে রাখো, 1 ঘন্টা পর আমার উসখুস করবো, আমি কখন এখান থেকে উঠে বেরিয়ে যাব। আমি ওই সিনেমা হলে গিয়ে 2 ঘন্টার একটা মুভি আমি কোনোদিন দেখি। অনেক ছোটবেলা বলে মনে আছে, আমার মা বা বাবা যখন নিয়ে যেতেন, তারা দেখতো, আমাকে নিয়ে যেত, আমি তখনও কি অধৈর্যপনা করে আসতাম, মানে ওই একটানা অতক্ষণ বসে থাকা আমার পক্ষে সম্ভব। আমি নিজে ঘরেও যখন থাকি, আমি এক জায়গায় একটানা বসে থাকতে পারি না। কখনো তুমি মানে না, আমার সিনেমা থিয়েটার, কিন্তু সত্যি কথা বলতে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, হয়তো তোমরা শুনে হাসবে বা ভাববে যে কি বলছে, কিন্তু আমি কিন্তু কোনোদিন, হ্যাঁ মুভি কি দেখিনি, দেখেছি কয়েকটা বাংলা সিনেমা, কয়েকটা ওই জিদ্দার, দেবদার এরকম দেখেছি। এখন তো মুভি দেখতেই পারি না, ওই যে ধৈর্য আরো গেছে, যত দিন যাচ্ছে তত ধৈর্য চলে যাচ্ছে। হ্যাঁ, বয়সটা তো একটা বাড়ছে। আর হ্যাঁ, অতএব কি বলে, সেখানে এখন থিয়েটার মুভি আমার মানে অধৈর্য লাগে, বেশিক্ষণ কোনো জায়গায় থাকা মানে আমার কাছে অধৈর্য। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খুব ভালো লাগে, কারোর সাথে যদি আমার অপোজিটের মানুষটা যদি খুব মন খোলা হয়, বোথ হতে পারে, মানে ফিমেল মেল বোথ, এনি আর মানুষ হতে হবে, বোথ হতে পারে, এবং আমি তার সাথে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন, আমি 24 ঘন্টা তার সাথে গল্প করে দিতে হবে, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো বোর্ডনেস লাগবে না। আর সবথেকে বড় কথা, ওর জন্য একটা বন্ডিং বানানো, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার যতটা মনে হয়, আমরা দুজন সেম ক্যাটাগরিতে, কেন কি 1 ঘন্টা এখানে তো 2 ঘন্টা অন্য জায়গায়, আমরা নিজেই জানি না। হ্যাঁ, একটা কথা বলতে পারবো, আমরা যে একটা কাজ যে ইন্ডাস্ট্রিতে আমরা আছি, অনেকদিন কি ভাবে না ভাই খুব কামাচ্ছে, মানে ধরো ওইটা তো আছেই,
আমার কি বলে মানে আমি কোনো কিছু একটা পোস্ট করলেই তো সোশ্যাল মিডিয়াতে সবাই আছে, আমার সোশ্যাল মিডিয়া একটাই আমার পেজ, কি বলে পেজ বলতে একটাই প্রোফাইল। সেখানে আমার রিলেটিভস থেকে শুরু করে আমার ফ্রেন্ড সার্কেল, স্কুলের ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, মাস্টার্সের ফ্রেন্ড সব রয়েছে, প্লাস এখন এই প্রফেশনালও অনেকেই যুক্ত আছে বিভিন্ন রকম ভাবে। তো সবাই ভাবছে মানে রীতিমতো আমার ঘরে ফোন আসে যখন আমি প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে ঢুকি, কিছুই করলাম না, দেখলামই না কিছু, তখনই ঘরে ফোন আসতো, ও বাবা তোর ছেলে তো এই করে ফেলছে ওই করে ফেলছে, কদিন পর তো আকাশে উড়বি। আমার মায়ের কাছে ফোনটা আসতো। হ্যাঁ, এবং আমার কাছে কেউ ফোন করার সাহস পায় না, কারণ আমি মানুষটা কিন্তু খুব তেতো স্বভাবের, এটা আমি সবাইকেই বলি। আমার সাথে যারা কথা বলতে আসে আমি তাদেরকে বলি আমি কিন্তু খুব তেতো। কারণ কেন, আমি হেসে কুদে হেসে মানে ওই করে কথা বলতে পারি না। আমার কাছে স্ট্রেট ফরওয়ার্ড, তুমি আমার সাথে যেরকম মিশবে আমি তোমার সাথে সেরকম ভাবে মিশবো। তুমি আমার সাথে একদম ঘেটে গুলিয়েই ঘ করে দাও, আমিও তোমার সাথে ঘেটে ঘই হব। কিন্তু তুমি যত আমাকে তেলে আর জলের মতো ভাববে, আমিও সেরকম ভাবেই মিশবো। মানে উচিত কথা বলতে আমি কখনো বিশ্বজিৎ ব্যানার্জি পিছপা হয়নি, ভবিষ্যতে আশা করি হবে না। নেতা ভাই, এই ডায়লগটা আর একবার। উচিত কথা বলতে বিশ্বজিৎ ব্যানার্জি কখনো আগেও পিছপা হয়নি, আশা করি ভবিষ্যতেও আমি পিছপা হব না। আমি এর জন্য বলছি পুরো নেতা পাবে। দেখো আড্ডা মানে তো আমার এটাই একটা জিনিস, নেতা ভাব তো থাকতেই পারে। আমাদের মুখ্যমন্ত্রী ব্যানার্জি দিদি, আমি তো তার ভাইপো হতেই পারি। হ্যাঁ, আমিও ব্যানার্জি। একদম ব্যানার্জি, কিছু মনে করো না, জোকসে পারে। আমার মায়ের মানে আমার মায়ের ফ্যামিলি থেকেও ব্যানার্জি বলতে গেলে তো হয়। আমাদের সব তাহলে তোমার মাসি আমার পিসি। হ্যাঁ হয়ে গেল মাসি পিসি। আর এখন তো সব জায়গায় মাসি পিসি চলছে। হ্যাঁ, এখন এসব না করলে কিছু হবে না। দিদি, হ্যাঁ, তো আমার খুব ভালো লাগছে। দেখো সত্যি বড় কথা কি, টক শোতে একটা আড্ডা টাইপের না হলে মজা আছে একদম। আর আমাদের মনে হয় যতবার দেখা হয়েছে ইন্টারভিউ মানে বাইটি দেওয়া হয়েছে, কেমন আছে কি লাগলো কেমন লাগলো, আজকে অনেকদিন পরে মনে হয় না ভাই। প্রথম তো রীতিমতো থত করে কাঁপতাম, বাইট কি দেবো। যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এলাম, আমি বাইট দিচ্ছি, আমি ত করেই অর্ধেক সময় কাটিয়ে দিতাম। আর এখন মনে হয় ভাই কটা বাইট দিতে হবে না, এখনো ভয় আছে একেবারে। আমাকে তুমি একেবারে সেই উপরে তুলে দিও না সে। না দেখো, আমার মনে হয় স্পেশালি আমার মনে হয় এভরি মানে যারা মডেলিং করছে অ্যাক্টিং করছে, আমার জন্য ওরা সবাই সেলিব্রিটি। এটা আমার ভাব, কেন বলো, একটা ছোট রোল পাওয়ার জন্য না খাটনি আছে। হ্যাঁ আছে। অনেকজন ভাই কি 2 মিনিটে রোল করলো, 3 মিনিটে রোল করলো, 5 মিনিট। একটু ইন্টারাপ্ট করি এখানে, একদম ঠিক কথা তুমি বলেছো। আমিও যখন ছোটবেলা, আমি তখন ভাবিনি আমাকেও কোনোদিন টিভির পর্দায় দেখাবে, বা আমি কোনোদিন মিডিয়ার সামনে আসবো, কোনোদিন আমার পেজে কি বলে ছবি, সানন্দা তো আমার ছবি উঠেছে, সানন্দা ম্যাগাজিনে আমার ছবি বেরিয়েছে, সেখানে আমি কোনোদিন ভাবতে পারিনি এগুলো। আমি তখন দেখতাম যখন আমার ঘরে, যখন সন্ধে হলি সব ঘরেই মেগা সিরিয়াল চালিয়ে বসে পড়ে ঘরের লোকেরা, আমার ঘরেও কি বলে বসে পড়ে, এখনো দেখে। আমি তখন ভাবতাম যে কি বলে এইগুলো করা তখন ব্যাপারই না, কিন্তু আজ আমি এই জায়গায় এসে বলবো খুব টাফ একটা লাইন বলা। আর সেখানে আজকে আমাদের অনেক সিনিয়র আর্টিস্টরা যারা লিড ক্যারেক্টারে রয়েছে প্রত্যেকটা মেগাতে, তারা পাতার পর পাতা ডায়লগ মুখস্থ করে বলছে, এবং সেটা তারা কিন্তু এক টেকেও কিন্তু ওকে করছে, আমি নিজে এটা দেখেছি। হ্যাঁ, এবং বিভিন্ন রকম অভিনয়ের মাধ্যমে। সবসময় কিন্তু আমাদের নর্মাল অভিনয় থাকে না, আমাদের কখনো একটা স্যাড সিন চলতে পারে, একটা খুব মজাদার সিন চলতে পারে, বিভিন্ন রকম সিন আসতে পারে, কিন্তু সেই সিনগুলোকে সেইভাবে সেই পরিবেশের মতো করে নিয়ে গিয়ে করা সত্যি হ্যাটস অফ ইউ। আমি একটা শ্রোতা, আমার দুটো কথা বলবো। আমি যখন ছোট ছিলাম, যখন সিনেমা টিভিতে আবার সিনেমা দেখতাম, সিরিয়াল দেখতাম, আমি কি ভাবতাম, যদি অ্যাক্টরের কাছে আমার দেখা করা আছে, কি ভাবতাম, টিভিটা ভেঙে দেবো, সবাই বেরিয়ে যাবে। ওই জিনিসটা এখন ভাই টিভি ভাঙলে ভাই দেখবো কোথায় দেখে। ওই জিনিসটা আমার মধ্যে ছিল না, কিন্তু আমার মধ্যে এটা ছিল যে তো কিছুই নয়, তো এমনি বলছে, কিন্তু জিনিসটা ঢুকি। ইভেন আমার মডেলিং এ তো তাই কিন্তু ছিল, হাঁটা আমি কি রাস্তা হাঁটতে পারছি না, যেভাবে হাঁটি সেভাবেই হেঁটে। এই যখন তুমি এটা, আমরা যখন এটা করবো না, আমরা করবো ঠিক আছে, আর ম্যাক্সিমাম ফ্যামিলির দেখবে, ফ্যামিলি মেম্বার্স বলবে এটা কাজ নাকি। স্পেসিফিক আমি ম্যাক্সিমাম দেখেছি বন্ধুরা না, স্পেসিফিক ফ্যামিলিরাই অনেক জায়গায় থাকে, মানে এটা কাজ নাকি। আর স্পেশালি
এটা নিয়ে আমি এর জন্য বললাম, কেন কি আমার ফ্যামিলি হোক, তোমার ফ্যামিলি হোক, যারা দেখছে সবার এই ফ্যামিলির প্রবলেম থাকবে। হ্যাঁ এটা ঠিক, কি বলে আমার এটা আমি একটা দিক থেকে খুব মানে ভাগ্যবান আমি নিজে মনে করি যে আমার ফ্যামিলিতে কোনোদিন এই ইন্ডাস্ট্রিতে মানে আমাকে কোনোদিন কোনো কিছু বারণ করেনি। মানে আশা করি যদি আমার বাবা বেঁচে থাকতেন তিনিও হয়তো বারণ করতেন না, কিন্তু যিনি এখন বর্তমান আমার মা কি বলে উনিও কোনোদিন বারণ করেননি। হ্যাঁ আমাকে সমানে বলে যে যাতে পারো হ্যাঁ এগিয়ে যাও, হ্যাঁ জীবনে দাঁড়াতে তো হবে, সবাইকেই দাঁড়াতে হবে। যেমন স্টার্টিং এ আমরা কোনো কিছু স্টার্ট করলে ফ্যামিলি একটা ভয় থাকে, কারণ আমি যখন স্টার্টিং এর কথা বলি, যখন আমি স্পেশালি আমি খুব ভালো ক্রিকেট খেলি, এখন জানি না ভালো খেলি কি খেলি না, বাট হ্যাঁ আমি তিনটে খেলাধুলাটা আমার কোনোদিনই ছিল না। ছোটবেলা থেকেই একটা মাত্র ছেলে ছিলাম বলে কিনা জানি না আমাকে আমার ঘরে সবসময় ঘরের মধ্যে স্কুল ঘর করে রাখতো। হ্যাঁ বেশি কিন্তু আমি কোনোদিনই মিশতাম না, এই যে মেলামেশা কথা বলাটাও আমি আজ থেকে কয়েক বছর আগে জানতাম না। এখন বলে না ঠেকায় পড়ে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে এখন আমি কিন্তু কথা বলতে পারি। চলো এখানে আমি একটা কথা বলি, এই যে তুমি বললে না খেলা, আমার কি কেসটা ছিল, আমি ক্লাস 9 অব্দি আমি অ্যাকচুয়ালি আমি ছোট থেকে আমার মা নেই, মানে অ্যাক্সিডেন্টে মারা গেছিল। পরে অনেকজন আমাকে বলেছে, বাবাকে নিয়ে বলেছে কি আরেকটা বিয়ে করে নে, বাবা করেনি। এবার কি আমি হোস্টেল ছিলাম, মায়ের অ্যাক্সিডেন্ট করে ছোট থেকে হোস্টেল। আমার ইচ্ছা ছিল যে আমি কবে ডিসকলার, আজ কি ছিল হোস্টেলে থাকতো, যারা বললো ভাই কবে বাড়ি থেকে আসবে। আমি কলকাতা আসি 2011-তে, তখন ওয়ার্ল্ড কাপ চলছে, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ। কারণ এই ডেটটা আমি এখনো ভুলবো না, কেন কি 2 এপ্রিল 2021 ওয়ার্ল্ড কাপ জিততো ইন্ডিয়া, ধোনি 6 মেরে। হতে পারে, আমি যখন আমি খেলাধুলা সত্যি কথা বলতে জানি না, এর জন্য দেখি না। ওয়ার্ল্ড কাপে কি বলে যদি কোনোদিন ইন্ডিয়া কি হয়েছে সে ঠিক আছে, কিন্তু এমনি কোন অন্য কোন দেশে কি নিয়ে গেল, কে কাপ নিয়ে গেল না, ও ডেটটা আমার এর জন্য মনে থাকে, কারণ কি 2 তারিখে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতলো, আর 3 তারিখে আমি হোস্টেলে ভর্তি হলাম কলকাতায়, ঠিক আছে। তখন আমার ক্রিকেটের খুব শখ ছিল। যখন ক্লাস 9-10 আমি হোস্টেল ছাড়লাম, তো বাবা বললো তোর খেলার ইন্টারেস্ট তো খেলতে পারি। অ্যাকচুয়ালি আমাকে স্কুলে কিছু টিচার হয় নাকি স্পোর্টস সাপোর্ট করে, স্টার্টিং থেকে ক্রিকেট ভালো। তো আমার একটা স্যার ছিলেন রক্সিত স্যার, আমি অলওয়েজ স্যারের নাম বলি, কেন কি স্যার অলওয়েজ সাপোর্ট করতেন আমার খেলাকে নিয়ে। তো উত্তরপাড়া জায়গা আছে, ওখানে একটা মাঠ আছে সিএ নামে, ওখানে আমি খেললাম। ওখান থেকে মানে কলকাতায় এসে খেললাম, কলকাতায় খেলতে খেলতে আমার অ্যাক্সিডেন্টের জন্য সিলেক্ট হলাম না। আমার কি করবো, কেন কি ইনডাইরেক্টলি যদি বলি, তো আমার ঠাকুমার দাদু ভাই নারায়ণ চক্রবর্তী, নাম করা ডাক্তার, ড্রাইভার সাথে কাজ করে। আই থিঙ্ক বাড়িতে হয়তো মজবুস নামে একটা সিনেমা আছে, আমার দাদু ডাইরেক্ট করা মুভি। তো আমার ইচ্ছে ছিল ডাক্তার হোক, করছি, একটা শর্ট ফিল্ম করলাম, 2টো শর্ট ফিল্ম করলাম, ভাই হবে রাম রাম বলে ছেড়ে দিয়েছি, কিছু তো করতে হবে। আর ওর পরে বাবা বলো ভাই খেলাটা খেলতিস, আজকে আইপিএল হতো আইপিএল খেলতিস। আমি তো খেলে নেবো, আমার অ্যাক্সিডেন্ট কপালে খারাপ ছিল। এই যে খেলার জিনিসটা আমার সবসময় ছিল, এই যে আজকে আমরা বলি না খেলাটা সবসময় খেলতে হয়। আর আজকাল দেখো না বাচ্চাদের যারা মানে স্পেসিফিক ছোট বাচ্চাদের কথা বলি, ওরা ম্যাক্সিমাম খেলা ছেড়ে দিচ্ছে। এখনকার দিনে, এখানে একটু বলি ইন্টারাপ্ট করছি আবারও, এখনকার দিনে এটা সত্যি দেখছি, এখন তো জন্ম থেকেই একটা বাচ্চারাতে স্মার্টফোন। এখনকার দিনে এই যে তুমি আমি যে বসে গল্প করছি, তখনও কিন্তু আমরা কিন্তু স্মার্টফোনে দেখছি কে আমাদের কটা লাইক করলো, কে কটা কমেন্ট করলো, কে কটা কি কাজ এলো, আমরা কিন্তু সবকিছু এখন স্মার্টফোনের মাধ্যমে। এখন ইন্টারনেট এতটাই ছড়িয়ে গেছে, আমরা যে যার মতো ঘরে থাকলেও কিন্তু যে যার মতো আমরা ফ্যামিলিকেও কিন্তু সময় দিতে পারি। একদম সারাক্ষণ আমরা শুধু ফোনের মধ্যে ঢুকে থাকি। হ্যাঁ এই জিনিসটা কিন্তু আজকে সময়ের সাথে তো মানিয়ে নিতে হবে, আমরাও মানিয়ে নিয়েছি, আগামী প্রজন্ম মানিয়ে নেবে, এবং আগামী প্রজন্মের মনে হয় আর কোথায় কোনো ফ্যামিলি বলে কিছু থাকবে না, পাশাপাশি সবাই বসে থাকবে, কিন্তু ফোনটাই হচ্ছে ফ্যামিলি হয়ে যাবে। একদম। আর সব থেকে বড় কথা আমার মনে হয় এখন ছেলেরা জিমে ম্যাক্সিমাম জন ঢুকছে। হ্যাঁ এখন আবার জিম একটা, আগে আমরা জানতাম নর্মাল যোগা বা কি বলে একটা শরীর চর্চা, এখন তো জিম। চলো তাহলে মনে হয় ঠিক আছে, জিম আছে তাহলে লোকরা বেঁচে আছে, নাহলে আজকাল ছোট বাচ্চারা বাড়িতে আসছে মোবাইল, মাঠেই নেই। না এখন প্রথমত আমাদের কলকাতা শহরে তো খোলা মাঠ নেই, শুধুই ইটের কংক্রিটে ভরে গেছে। আর দ্বিতীয়ত যেটুকু পড়ে রয়েছে সেটুকু এখন তো ইন্টারনেট, আমাদের ইন্টারনেট এখন ফোন, আমাদের ফোনটাই সব। ফোন হারিয়ে যাবো মানে আমাদের এখন একটা
আমাদের এখন আইডি মানে হচ্ছে একটা ফোন নাম্বার, একদম। তোমারও একটা আইডি মানে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার, আমার আইডি মানে এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। মোবাইল মানে আমার বলতে পারে সেকেন্ড ভাব। হ্যাঁ অবশ্যই, একদম। নিজের আমি অনেক জায়গায় দেখেছি একটা মানে বলবো আমার নাম বলছি না, নিজের মায়ের সাথে এসেছে শুতে, ঠিক আছে, ফোন পাচ্ছে না, মাকে চেল্লাচ্ছে ফোন নেই কোথায়, আমার ফোনটা কোথায়। মা ওখানে পড়ে বসে গেছে খুঁজতে খুঁজতে, ফোনটা ওই দেখো খোঁজো, মানে ভাই আগে মাকে খুঁজে নে কেন। না এখন ফোনটা সত্যি মানে সব যে কোনো এখন দেখছি বাচ্চা থেকে আমার মানে এই যে প্রজন্ম, আগামী প্রজন্ম যা আসবে সব ফোন মানে ইন্টারনেট, কিছু করেন না। একটা সময় ছিল ল্যাপটপ কম্পিউটার, এখন কিন্তু কম্পিউটার ল্যাপটপও কিন্তু উঠে গেছে, এখন কিন্তু কম্পিউটার ল্যাপটপ এখন ফোনেই সবকিছু হয়ে যাচ্ছে, ট্যাব উঠে গেছে, ট্যাবও উঠে গেছে, শুদ্ধ হাতে সবার স্মার্টফোন। আর এখন তো একটাই ফোন চলছে ভাই, আইফোন। আমি স্পন্সর করছি না কেন, আমি দেখছি ভাই আজকে কিডনি বিক্রি করে একটা গল্প নিয়ে বলতে গেলে অনেক, যদিও পার্সোনালি কি বলে আমি বলবো পার্সোনালি আমার ওই ব্র্যান্ডটাকে খুব একটা ভালো লাগে না, আমার ভালো লাগে না, সবার ভালো লাগতেই পারে, কেন সবার তো হাতে 5টা আঙুল যেমন সমান হয় না, সবার টেস্টও সমান নয়, সবার চয়েসও সমান নয়, আমার পার্টিকুলার ওই ব্র্যান্ডটাকে ভালো লাগে। তাহলে এটা নিয়ে আমরা এখানেই শেষ করি টপিক, কারণ আমরা যদি স্টার্ট করতে গেলে অনেক কথা আছে, হ্যাঁ সব যদি একটাই সত্যি বলে দিই আপনি কি বলবো, তাই না? তাহলে কেমন আজকে গেল? খুবই ভালো লাগছে। ইন্দ্রনীল তো আমার একটা আলাদা একটা পরিচয় ছিলই, আজকে আরো ভালো বন্ডিংটা হলো, আর আমাকে এই সুন্দর সুযোগটা করার জন্য তো অশেষ ধন্যবাদ। আর তোমরাও আসো, ইন্দ্রনীলের সাথে কন্ট্যাক্ট করো এবং তোমাদেরও নিজেদের কি বলে গল্প সুখ দুঃখের কথা শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের একটা মেসেজ দেবো, যারা তোমরা আমার মতো বা আমাদের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা অ্যাক্টিং বা মডেলিং এ ঢুকতে চাইছো, একটু যাচাই করে ঢুকো। এখন প্রচুর ফেক, প্রচুর অলিতে গলিতে, একদম পাতি বাংলা ভাষায় বলছি, প্রচুর অলিতে গলিতে ক্যামেরাম্যান, অর্গানাইজার, ডিজাইনার ভরে গেছে। হ্যাঁ মানে আজকে যে কেউ অর্গানাইজার হয়ে যাচ্ছে, যে কেউ ডিজাইনার হয়ে যাচ্ছে, ড্রেস চুরি করে নিয়ে বলছে আমার এটা ড্রেস, এই নাও পরে নাও, ছবি তুলে দিচ্ছি। আর এখনকার দিনে একটা ডিএসএলআর ক্যামেরা কিনতে মনে হয় সবার ঘরেই মোটামুটি পারবে, যা এফোর্ট করে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে নিতে পারে। আর ডিএসএলআর দেখলেই মানে সেই যে ক্যামেরাম্যান, সেই যে প্রফেশনাল হতে পারে, এটা কিন্তু তোমরা ভুল ধারণা। তোমরা ভালো করে সেই অর্গানাইজ বা ডিজাইনারের সাথে যাচাই করে, তার প্রোফাইল চেক করে, তার কাজ চেক করে, এবং অবশ্যই নিজের ডিসিশন নিজেকেই নিতে হবে, সেখান দেখে তোমরা যাও। হ্যাঁ অবশ্যই ইন্ডাস্ট্রি কিন্তু খারাপ নয়, ইন্ডাস্ট্রি কিন্তু ভালো, আমরা কিছু মানুষের জন্য আমাদের ইন্ডাস্ট্রিটা খারাপ হয়ে যাচ্ছে, কি অ্যাক্টিং প্রফেশন বলো কি মডেলিং প্রফেশনে বলো। হ্যাঁ আর বুঝে শুনে কাজ করো, এটাই আমি ছোট্ট একটা মেসেজ দিলাম, এবং আগামী প্রজন্ম যাতে এই ইন্ডাস্ট্রিতে আরো বেশি বেশি করে আসে, ভালো ভালো কাজ উপহার দেয়, আমি এটা সবসময় চাইবো। সো ব্যাস এইটুকুই, এটাই বলে আজকে আমরা এই টকশোটা আমরা শেষ করি। ধন্যবাদ, নমস্কার।